আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সাংবাদিক মাসুদ কামাল এবং পিনাকি ভট্টাচার্যের মধ্যে আসলে তাদের ব্যক্তিগত যে দ্বন্দ্বগুলো আসলে দেখা যাচ্ছে, সেটা কি আসলে সংঘাতে রূপ নিচ্ছে কিনা, এবং তাদের দুজনের এই ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আসলে শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতেছে কিনা, আসলে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে আসলে এই দুজনের মধ্যে আসলে কি হচ্ছে আবার কি ঘটতেছে সেটা আপনারা হয়তো কিছুটা জানেন। মানে একজনের বিরুদ্ধে একজন কিন্তু ভিডিও তৈরি করছে, কথা বলা শুরু করেছে। কিন্তু সম্প্রতি গতকাল পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে সাংবাদিক মাসুদ কামালকে হুমকি দিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। প্রথমে আপনাদেরকে সেই স্ট্যাটাসটা একটু পড়ে শোনাই। 14 জেনারেশনের যারা মাসুদ কামাল টক শোতে কইছে, আমি বাংলাদেশ থেকে দুর্নীতি করে ফেলাইছি। আমি কি দুর্নীতি করেছি, সেই দুর্নীতির সকল নথি, মামলার নাম্বার, অভিযোগের নথি, আমার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ, দুদকের নথি, এই মামলা সংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানা সহ যে কোনো আইনি বা প্রশাসনিক নথি তাকে 7 দিনের মধ্যে প্রকাশ করার জন্য আহ্বান জানাইতেছি। যদি সে না পারে প্রকাশ করতে, তাহলে তাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই দুইটার যদি কোনোটাই না করে, তাহলে এই কনসিকুয়েন্স তাকে গ্রহণ করতে হবে। এই কনসিকুয়েন্স শুধু মাসুদ কামালের না, তার মতো বাঙ্গুর সব জাউরার জন্য আগামী 100 বছর একটা অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে। বাংলাদেশের সব জাউরা জানবে জাউরামোর কি পরিণতি হয়, আর মজলুমরা জানবে কিভাবে পত্রাঘাত করতে হয়। তার এই স্ট্যাটাসের শেষ অংশটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু এটা শুধুমাত্র স্বাভাবিকভাবে একজনের বিরুদ্ধে একটা সমালোচনা করা এরকম না। তিনি কিন্তু বলেছেন এই কনসিকুয়েন্স শুধু মাসুদ কামাল না, তার মতো বাঙ্গুর সব জাউরার জন্য আগামী 100 বছর এটা অনুসরণীয় শিক্ষা হয়ে থাকবে, এবং বাংলাদেশের জাউরারা জানবে জাউরামোর কি পরিণতি হয়। এখন আপনারা যদি এই বিশেষ করে 3 জন সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং কনক সারওয়ার, এই 3 জন সাংবাদিক কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে তারা নির্যাতিত হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এমনকি তারা কিন্তু বাংলাদেশেও থাকতে পারেনি। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেনের মা যখন মারা যায়, তখন সে বাংলাদেশেও আসতে পারেনি। আবার পিনাকি ভট্টাচার্য একই ঘটনা। তারপর কনক সারওয়ারের বোনকে কিন্তু আটক করে দীর্ঘদিন রাখা হয়েছিল। এবং মূল কথাটা হচ্ছে এই 3 জন সাংবাদিক বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে মারাত্মক আওয়ামী লীগের একজন শত্রুতে পরিণত হয়েছিল। এই 3 জন সাংবাদিক বিদেশে বসে সরকারের বিরুদ্ধে যেভাবে তারা কথা বলেছে, আবার এই 3 জনকে যদি বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে বাংলাদেশে পাওয়া যেত, তাহলে নিশ্চিত এই 3 জনকে আসলে কোথায় নিত এবং কিভাবে আসলে তাদের উপরে অ্যাকশন জাহির করতো আওয়ামী লীগ সরকার, সেটা আওয়ামী লীগ ভালো জানে এবং আল্লাহ তাআলা ভালো জানে। সেটা আপনারাও কিন্তু বুঝতে পারতেছেন। কিন্তু তারা যেহেতু বিদেশে বসে কথা বলতো, তাই আওয়ামী লীগ সরকার আসলে তাদেরকে কিছু করার ছিল না। কিন্তু আওয়ামী লীগের চরম শত্রুতে পরিণত হয়েছিল এই 3 জন সাংবাদিক। কিন্তু বর্তমানে তারা কিন্তু আস্তে আস্তে বিএনপিরও শত্রুতে পরিণত হচ্ছে। আমি যতটুকু দেখতেছি বা যতটুকু বুঝতেছি, তারা কিন্তু এখন বিএনপিরও শত্রু হচ্ছে, বা ভবিষ্যতে কিন্তু তারা বিএনপিরও চরম শত্রুতে পরিণত হবে। সেই বিষয় নিয়ে আসলে আমি অন্য কোনো ভিডিওতে কথা বলবো। কিন্তু মূল কথা যেটা, সেটা হচ্ছে 5 আগস্টের পর এই ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য, এই 2 জন ব্যক্তি কারো উপরে যদি আক্রোশ জাড়েন এবং কারো বিরুদ্ধে যদি অ্যাকশন নেন, সেটা কিন্তু ধানমন্ডি 32-এর মতো হয়। মানে এই ব্যক্তিগুলো কারো উপরে আক্রোশ জাগলে তাদের নির্দিষ্ট যে একটা সমর্থক গোষ্ঠী রয়েছে, এবং বাংলাদেশে রাজনীতিতে তাদের একটা শক্তিশালী প্রভাব রয়েছে। এবং বিশেষ করে এই 2 জন ব্যক্তি যদি ডাক দেয়, আসলে তারা মুহূর্তের মধ্যে আসলে প্রায় লক্ষাধিক লোক কিন্তু জড়ো করতে পারে এবং যে কোনো অ্যাকশন নিতে পারে। এখন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক মাসুদ কামালের বিরুদ্ধে যে স্ট্যাটাসটা দিয়েছেন, এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সেরকম কোনো ইঙ্গিত কিন্তু এই পিনাকি ভট্টাচার্য দিয়েছেন।
আর পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বর্তমান সরকারের কোনো উপদেষ্টাও আসলে কথা বলার কিন্তু এই মুহূর্তে সাহস নেই বলে আমি মনে করি। কিন্তু সাংবাদিক মাসুদ কামাল কেন পিনাকির পিছনে লেগেছেন আমি জানি না, বা মাসুদ কামালও যেহেতু অনলাইনে সক্রিয় একজন ব্যক্তি এবং তিনি একজন সাংবাদিক, তারা তো আর আমাদের মতো আসলে সাধারণ মানুষ না, তাই তারও অবশ্যই একটা ব্যাক সাপোর্ট রয়েছে, বা তিনি এই রিয়াকশান আসবে বা এই রিয়াকশানগুলো আসলে চিন্তা ভাবনা করেই কিন্তু তিনি হয়তো এই পিনাকিকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন বলে আমি মনে করি। তাই সেটা কিভাবে হ্যান্ডেল করবে সেটা সাংবাদিক মাসুদ কামাল ভাই জানেন। কিন্তু আমি যেটা মনে করছি যে এই যে তাদের দুজনের এই যে ব্যক্তিগত যে আক্রমণ একজনের বিরুদ্ধে আরেকজনের, এটা শেষ পর্যন্ত আসলে মারাত্মক কোনো সংঘাতের দিকে যায় কিনা। সাংবাদিক মাসুদ কামালকে নিয়ে যদি আমাকে মূল্যায়ন করতে বলেন তাহলে আমি বলবো যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিক মাসুদ কামালও কিন্তু এই আওয়ামী লীগের সমালোচনা করতেন। আর ইলিয়াস, পিনাকি এবং কনক সারোয়াররা যেভাবে যে ভাষায় সমালোচনা করতেন, অবশ্যই মাসুদ কামাল সেই ভাষায় সমালোচনা করতেন না। এর কারণ হচ্ছে তিনি কিন্তু বাংলাদেশে বসে কথা বলতেন। আর ইলিয়াস, পিনাকির কিন্তু সেই সময়ও কিন্তু এই সাংবাদিক মাসুদ কামালকে নিয়ে আসলে অভিযোগ ছিল যে তিনি আসলে যে ভাষায় সরকারের সমালোচনা করছেন এই ভাষায় আসলে সরকার কখনো মাইন্ড করবে না বা রাগও করবে না, এই জাতীয়ভাবে সফটলি আসলে সমালোচনা করতেন। বাস্তব সত্য হচ্ছে ইলিয়াস হোসেন এরা যদি বাংলাদেশে বসে এই কথা বলতে পারতো তাহলে আসলে এই কথার যুক্তিকতা থাকতো। আর মাসুদ কামাল কিন্তু সেই সময় বলেছেন যে বাংলাদেশে বসে কথা বলে দেখেন, মানে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে বসে আসলে এই সবার বিরুদ্ধে সব সময় সব বক্তব্য দেওয়া যায় না। যেমন আমরাও বাংলাদেশে বসে কথা বলছি, কিন্তু আমরা কি আসলে এই ইলিয়াস, পিনাকির মতো আসলে সেই ভাষায় আসলে কথা বলে বাংলাদেশে টিকে থাকতে পারবো? বাস্তবে থাকতে পারবো না, কারণ সবার বিরুদ্ধে আমরাও কথা বলতে পারবো না। ঠিক এই জাতীয় বক্তব্য কিন্তু সাংবাদিক মাসুদ কামাল কিন্তু সেই সময় তুলেছিলেন যে বাংলাদেশে বসে আসলে কথা বলাটা আপনারা বিদেশে বসে কথা বলার মতো না। কিন্তু 5 আগস্টের পর এই যে এই পিনাকির বিরুদ্ধে সাংবাদিক মাসুদ কামাল যেভাবে আস্তে আস্তে কথা বলা শুরু করেছেন বা ব্যক্তিগত আক্রমণ করা শুরু করেছেন, আমি পূর্বের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এটা রিয়াকশন কিন্তু আসতে যাচ্ছে। আর শেষ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য যে আলটিমেটামটা দিয়েছেন এতে বোঝাই যাচ্ছে যে মাসুদ কামাল এবং পিনাকির মধ্যে আসলে এই ব্যক্তিগত যেই একজনের বিরুদ্ধে আরেকজনের যেই অনলাইনে কথার আক্রমণ সেটা থেকে আসলে সেটা সংঘাতের মধ্যে আসলে যায় কিনা। কারণ আপনারা প্রত্যেকে জানেন ইলিয়াস এবং পিনাকি রাজনীতি না করলেও এবং তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকলেও বাংলাদেশে তাদের একটা প্যান ফলোয়ার আছে, এটা সংখ্যাটা অনেক বড় এবং তারা ডাক দিলে কিন্তু লাখ লাখ ছেলেদেরকে জড়ো করতে পারে। এবং কি এই যে ধানমন্ডি 32 ভেঙে ফেলা হলো, এই ধানমন্ডি 32 ভাঙার জন্য কিন্তু এই লোক সংগ্রহ করা এবং এই ধানমন্ডি 32কে আসলে সম্পূর্ণরূপে ভেঙে ফেলার জন্য যেই ভূমিকাটা পালন করা দরকার এবং সশরীরে মানুষ উপস্থিত হয়ে যেভাবে এই ধানমন্ডি 32 সহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি আসলে ভেঙে ফেলেছে, এটার পিছনে কিন্তু মূল শক্তিটা কিন্তু এই পিনাকি এবং ইলিয়াস হোসেন। মানে এই দুজন ব্যক্তি রাজনীতি না করলেও বাংলাদেশে বর্তমানে তারা অত্যধিক প্রভাবশালী ব্যক্তি এবং যে কোনো কিছু করতে পারে তারা যে কারো বিরুদ্ধে। তাই আমি যেটা মনে করি যে এই সাংবাদিক মাসুদ কামালকে আসলে পিনাকি ভট্টাচার্য যে হুমকিটা দিয়েছেন এটা স্বাভাবিক কথার লড়াই না। এখানে আসলে স্পষ্টভাবে কি বলা হয়েছে যে এই কনসিকুয়েন্স শুধু মাসুদ কামাল না, তার মতো বাঙ্গু সব জাউরার জন্য আগামী 100 বছর একটা অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে এবং বাংলাদেশের সব জাউরা জানবে জাউরা আমার কি পরিণতি হয়। এই লাইনগুলো আমাকে আসলে আতঙ্কিত করছে এবং আমি এই দুইটা লাইনের জন্য ভয় পাচ্ছি যে যদি সেটা আসলে এই কথার লড়াই থেকে শুরু হয়ে যদি এটা আসলে ব্যক্তিগত আক্রোশে নিয়ে যদি সেটা সংঘাতের দিকে যায় কতটুকু কল্যাণ বয়ে আনবে। সম্মানিত দর্শক, এই সাংবাদিক মাসুদ কামাল এবং পিনাকি ভট্টাচার্যের মধ্যে আসলে এই যে ঘটনাগুলো আমি বললাম এটার আসলে পরিণতি শেষ পর্যন্ত কি হতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টসে জানাবেন।
এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।